আজকে পর্যন্ত এই সময়টি এখন সময় হয় কিভাবে? আমি যে মাত্র অবস্থান মাননীয় স্পিকার, আমি আমার সংজ্ঞায়নে এই অধিবেশন সহ উল্লেখ করেছিলাম মাননীয় স্পিকার, এবং এই অধিবেশন এখন পর্যন্ত কি কি ঘটছে, কি কি হচ্ছে আমি পড়ে নিচ্ছি। এখন পর্যন্ত কি কি ঘটছে, কি কি হচ্ছে, সে সবই কিন্তু লাল বিপ্লবের ক্ষেত্রে এবং ফলাফল। মাননীয় স্পিকার, ফলাফল কি সে বিষয়ে আমরা এই প্রসঙ্গে না আসি, কারণ এই বিষয়ের প্রস্তাবে যা বলা হয়েছে সেটির ফলাফলটি মুখ্য নয়। এখন পর্যন্ত কি কি হচ্ছে সেটিই মুখ্য, যা যা ঘটছে, যা যা দেখছি, যা যা চলছে সেটিই মুখ্য, এবং এখানেই আমাদের লাল বিপ্লবের জয় জয়কার। আমি নিচ্ছি না লাল বিপ্লবের জয় জয়কার। মাননীয় স্পিকার, আজকে অধিকাংশ যে বিপ্লবগুলো আমি নিচ্ছি না, আমি আজকে যে অধিকাংশ যে বিপ্লবগুলো হয়েছে সেগুলো হচ্ছে লাল বিপ্লব, এবং এখন পর্যন্ত যে বিপ্লবগুলো অধিকাংশ প্রবণতা দেখিয়েছে সেই অধিকাংশ বিপ্লবগুলোই লাল বিপ্লব। তার পরবর্তীতে সেই লাল বিপ্লবের সূত্র ধরে হয়তো সে বিপ্লব এসেছে। সূত্রপাত হয়েছিল মাননীয় স্পিকার আজকে যদি আমরা 1947 সালের প্রেক্ষাপটের পর থেকে যদি প্রত্যেকটি ক্ষেত্র চিন্তা করি, সব ক্ষেত্রে আমাদের সেই লাল বিপ্লবের জয় জয়কার আসবে। মাননীয় স্পিকার, আজকে বিপ্লবের ফলাফল নিয়ে আমরা যাব না, আমি নিচ্ছি না আজকে বিপ্লবের ফলাফল নিয়ে আমরা যাব না, কারণ বিপ্লবের ফলাফলের অনেক ইতিবাচক নেতিবাচক দিক থাকে। মাননীয় স্পিকার, একটি বিপ্লবের ফলাফল বিভিন্ন দিক হিসেবে থাকতে পারে, সেটা আমার দিক দিয়ে যদি ইতিবাচক হবে, সেটা আপনার দিক দিয়ে নাও হতে পারে। মাননীয় স্পিকার, সেজন্য আমি সেই ফলাফলের দিকে না যাব। তবে বেশি করেছে আমরা যদি একটু লক্ষ্য করি দেখতে পাবো অবশ্যই সেখানে লাল বিপ্লব আসবে। আমি নিচ্ছি না মাননীয় স্পিকার, বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, মায়ানমার, বাংলাদেশ, পাকিস্তান এই সবগুলো প্রেক্ষাপটগুলো যদি তাকাই, সেখানে আমরা দেখতে পাবো কি শেষ বিপ্লবের মাধ্যমে কোনো সমঝোতা আসা সম্ভব হচ্ছে না। সেখানে উত্থান হচ্ছে লাল বিপ্লবের, এবং এই লাল বিপ্লবের মাধ্যমে এসে গণতন্ত্র, এই লাল বিপ্লবের মাধ্যমে এসে মাননীয় স্পিকার 1971 সালে যে সূত্রপাত হয়েছিল এবং 16 ডিসেম্বরে যে চুক্তির মাধ্যমে স্বাক্ষরিত হয়ে একটি দেশে জন্ম লাভ হয়েছিল, সেই তার সূত্রপাত হয়েছিল লাল বিপ্লবের মাধ্যমে। মাননীয় স্পিকার, এবং সেই লাল বিপ্লবের সেই নদী হচ্ছে সবই বিপ্লবের কথা বলতে পারি, এই সবই কিন্তু লাল বিপ্লবের ফলাফল। মাননীয় স্পিকার, লাল বিপ্লবের ক্ষেত্রে মাননীয় স্পিকার 1971 ঘটনা আমাদের জন্য ইতিবাচক হতে পারে, কিন্তু সেই পাকিস্তানের জন্য সেটা অবশ্যই নেতিবাচক। মাননীয় স্পিকার, আর সেই লাল বিপ্লবের ক্ষেত্রগুলো আজকে আমরা এই বিতর্কের সংসদে আলোচনা করবো, তার কোনো ফলাফল নিয়ে নয়। মাননীয় স্পিকার, প্রসঙ্গে সেটা ফলাফল আসতেই পারে, তবে সেই ক্ষেত্রগুলো কোন ক্ষেত্রে বেশি হয়েছে, এই সময়ে কোনটি বেশি সময়ে এসেছে, কোন বিপ্লব কোনটি বেশি হয়েছে, সেটা অবশ্যই লাল বিপ্লব। মাননীয় স্পিকার, আমরা বারবার করে তিনজন একই কথা বলে থাকবো, যে বিপ্লবে, যে প্রতিবাদের ভাষা থাকবে, যে আন্দোলনে প্রতিবাদের ভাষা বলিষ্ঠ থাকবে, প্রকাশ্য থাকবে, তাকে আমরা লাল বিপ্লব বোঝাচ্ছি। মাননীয় স্পিকার, তাই মাননীয় স্পিকার আজকের এই সংসদে এই প্রস্তাবটি যেন উত্থাপিত গৃহীত হয়, সেজন্য আমি আপনার কাছে বিনীত নিবেদন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এবারে আহ্বান করছি তার বক্তব্য রাখার জন্য বিরোধী দলীয় নেতা ইর্তিজা আহমেদ। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। অত্যন্ত উত্তেজনাপূর্ণ একটা সংসদ, এই সংসদে দাঁড়িয়ে কথা বলা সত্যি অত্যন্ত চাতুর্যের দাবি রাখে, অনেক বিষয়কে ব্যাখ্যার দাবি রাখে, যে বিষয়গুলো আসলে ব্যাখ্যা করা দরকার ছিল প্রধানমন্ত্রী, কিন্তু তিনি সেটি করতে পারেন। কারণ যে প্রস্তাবটি তিনি উত্থাপন করেছেন, তিনি সেখানে বলেছেন এখন সময় শ্বেত বিপ্লবের নয় লাল বিপ্লবের। মাননীয় স্পিকার, যদি আমার ন্যূনতম জ্ঞান থেকে থাকে, আমি জানি 1917 সালের পর থেকে আজ পর্যন্ত 2009 পর্যন্ত শ্বেত বিপ্লব এবং লাল বিপ্লব বলতে যা আমরা জেনে এসেছি, যা আমরা বুঝে এসেছি, সেই চিরন্তন সত্যকে, সেই চিরন্তন সংজ্ঞাটাকে তারা আজ সংসদে পরিবর্তন করে দিয়েছেন। বিধায় আমরা এই সংজ্ঞাকে মেনে নিতে পারছি না, সংজ্ঞা করছি মাননীয় এই অধিবেশন শুরুর আগ পর্যন্ত কথা যে এখন সময় যখন বলা হয় সেটা নাকি এই অধিবেশন শুরুর আগ পর্যন্ত, অর্থাৎ যা আমরা জানি যে অতীত, এই অতীতকে তো কখনো আমরা এখন সময় হিসেবে মানতে পারি। এখন মুহূর্ত থেকে ভবিষ্যৎ পর্যন্ত যতদিন প্রতিষ্ঠিত করতে পারি, আমি এই অধিবেশন পর্যন্ত উল্লেখ করেছিলাম। আমার মনে হয় যে প্রিভিলেজটা গৃহীত হবে, তবে এটা নিয়ে আরেকটু ব্যাখ্যা করা দরকার। তবে মাননীয় বিরোধী দলীয় নেতা যখন বক্তব্য রাখছেন, তখন উনি বলছেন যে এই অধিবেশন থেকে যদি হয় তার পরবর্তীতে কি হবে, উনি ফিউচারের কথা বলেছেন। সেক্ষেত্রে আজকের প্রিভিলেজটি নেয়া না নেয়া, হ্যাঁ, এই বিতর্কের উপর খুব বেশি প্রভাব ফেলবে না।
সেটাই আমি যেটা বলছিলাম মাননীয় স্পিকার যে এই অধিবেশন পর্যন্ত যদি হয় তাহলে তাতে কি বা আসে যায়। এজন্য আমাদের সংজ্ঞা হচ্ছে এখন সময় বলতে আমরা বোঝাচ্ছি এই মুহূর্ত থেকে ভবিষ্যতে যতদিন না পর্যন্ত শ্বেত বিপ্লব সংগঠিত হচ্ছে, যতদিন না পর্যন্ত লাল বিপ্লবকে আমরা আর উত্থান হতে দিতে পারছি না, ততদিন পর্যন্ত হচ্ছে এখন সময়। এখন শ্বেত বিপ্লব বলতে আমরা কি বুঝি? শ্বেত বিপ্লব নিচ্ছি না। শ্বেত বিপ্লব বলতে আমরা এটাই বুঝবো, শ্বেত বিপ্লব মানে হচ্ছে সেই পুঁজিবাদের উত্থান মাননীয় স্পিকার, সুস্থ পুঁজিবাদের উত্থান, যে পুঁজিবাদের উত্থান, যে পুঁজিবাদের মধ্য দিয়ে আসলে এই মুহূর্তে আমরা চাচ্ছি যে সারা বিশ্ব পরিচালিত হবে। এবং পুঁজিবাদ বললে অবশ্যই মাননীয় স্পিকার বলছি সেখানে গণতন্ত্রের বিষয়টিও চলে আসবে। আচ্ছা, আর লাল বিপ্লব বলতে আমরা বুঝাচ্ছি সমাজতন্ত্রের কথা, সেই অস্তমিত সমাজতন্ত্রের কথা, যে সমাজতন্ত্র পারেনি এই বিশ্বকে লালন করতে, সেই সমাজতন্ত্রের কথা বলছি মাননীয় স্পিকার। এই সমাজতন্ত্রকে আমরা চাই না, এই জন্য আমরা বলছি শ্বেত বিপ্লবের কথা। মাননীয় স্পিকার লক্ষ্য করুন সমাজতন্ত্রের বৈশিষ্ট্য কি? সমাজতন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে একজন অধিনায়ক, এক ধরনের একক আধিপত্য, বা সেখানে একজন নায়ক থাকছেন, সেখানে কোনো রাজনৈতিক দল থাকছে না, সেখানে রাষ্ট্রের সিদ্ধান্তই চূড়ান্ত। এইরকম একটা অবস্থায় কখনোই আমরা বলতে পারি না যে এখন লাল বিপ্লব দরকার, কারণ সেই যুগ আমরা পার হয়ে এসেছি। 1989 সালে 1991 সালে যখন রাষ্ট্র ভেঙে গেছে মাননীয় স্পিকার, যখন বার্লিন প্রাচীর ভেঙে গেছে মাননীয় স্পিকার, যখন পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলো 1986 থেকে 89 সাল পর্যন্ত তারা যখন সমাজতন্ত্র ভেঙে দিয়ে তারা যখন গণতন্ত্রের দিকে এসেছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কখনোই বলতে পারি না এই মুহূর্তে যে এখন বিপ্লবের, এটা আমরা কখনোই বলতে পারি না। ইনফরমেশন এই বিপ্লবটি কিভাবে সাধিত হয়েছে? লাল বিপ্লবের মাধ্যমে নয়, কোন বিপ্লবটি? সেটা আমরা যে বিপ্লবের কথা বলেছি, যে বিপ্লবটি ধ্বংস হয়েছে, এখন এই মাধ্যমে যে বিপ্লবের কথা বলছেন, হ্যাঁ, যে প্রাচীর ধ্বংস হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, সেই বিপ্লবটি কিভাবে সাধিত হয়েছে? সেটা সেটার মাধ্যমে হয়েছে, সেটাই আমরা বলেছি পুঁজিবাদের কথা, সেটা শোনেননি, এটার কথাই আমরা বলেছিলাম যে এই সুস্থ পুঁজিবাদের কথা, এই সুস্থ পুঁজিবাদের কথা আমরা বলেছি। সেই পুঁজিবাদ তো এখনো মাননীয় স্পিকার, পুঁজিবাদ এখনো আছে, গণতন্ত্র এখনো আছে, কিন্তু কেন আমরা বলছি যে সুস্থ পুঁজিবাদের কথা? কারণ হচ্ছে যে পুঁজিবাদকে আমরা এনেছি সেটাও এখনো সুস্থভাবে বিশ্বকে লালন করতে পারছে না। কারণ নিচ্ছি না, কারণ দেখুন আমরা জানি এখনো বিশ্বের সব দেশে জনমতের বা মত প্রকাশের স্বাধীনতা নাই, এখনো সম্ভব হয় নাই, এখনো দুর্নীতি রোধ করা সম্ভব হয় নাই, এখনো সৃজনশীলতার বিকাশ, অর্থনৈতিক গতিশীলতা নয় কিংবা বিনিয়োগের ব্যবস্থা করা সম্ভব হয় নাই, যাতে করে উন্নত বিশ্ব থেকে উন্নয়নশীল সম্পন্ন বিশ্ব পর্যন্ত সবাই সম অধিকার পেতে পারে মাননীয় স্পিকার, যেটা সুস্থ পুঁজিবাদের মাধ্যমে আসতে পারে। আমরা বলছি প্রথমত আমাদের দেশে তো বারবারই দুর্নীতি হয়ে আসছে, অনেক সত্য বিপ্লব হয়েছে, কিন্তু তারপরে ফলাফল আমরা পাচ্ছি। কিন্তু আমার দেশে এখনো সে বিপ্লব হয়নি, এটা হবে, এটা বলে আমরা বলছি মাননীয় স্পিকার। তাহলে আপনারা বন্ধ করতে দিতে পারবেন না। এখন লক্ষ্য করুন আমরা কেন বলছি যে জনমত বা মত প্রকাশের স্বাধীনতার কথা বলছি। আমরা জানি একটা সময় যখন লাল বিপ্লব ছিল, সমাজতন্ত্র ছিল, তখন টলস্টয় এবং স্ট্যালিনের যে বিষয়টা আমরা জানতাম যে এই টলস্টয় যখন স্ট্যালিনের মত বিরোধিতা করতে চেয়েছিলেন, তখন স্ট্যালিন তাকে মেক্সিকোতে গিয়ে হত্যা করেছিলেন। তাহলে সেই সমাজতন্ত্রকে আমরা কখনোই চাইবো না, আমরা চাইবো সুস্থ পুঁজিবাদ এবং তার মাধ্যমে গণতন্ত্র, যাতে করে আমরা এই মত প্রকাশের স্বাধীনতা আনতে পারি, যেটা আজকে বাংলাদেশে হয়েছে। আমরা আজকে বাংলাদেশে তথ্য অধিকার আইন পেয়েছি, আমার দেশে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, ঠিক এমনি ভাবে বিশ্বের বহু দেশে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, এটির কথা আমরা বলছি। আপনি লক্ষ্য করুন আজকে যখন দুর্নীতির কথা বলি, বাংলাদেশ থেকে সুদানের মতো অনেক বিশ্বের বড় বড় দুর্নীতি রাষ্ট্রতে পরিণত হয়, কিন্তু যারা দুর্নীতি করছে, যে প্রশাসন দুর্নীতি করছে, সেই প্রশাসনের সে দেশে ততক্ষণ দিতে পারবে না ততক্ষণ সেখানে লাল বিপ্লব বা সমাজতন্ত্র থাকবে। কিন্তু যখনই সেখানে পুঁজিবাদ আসবে, যখনই এর মাধ্যমে গণতন্ত্র আসবে, তখনই মত প্রকাশের স্বাধীনতা হবে, তখনই আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবো। আর এজন্য আমরা বলছি যে আমাকে সুস্থ পুঁজিবাদের দিকে যেতে হবে। মাননীয় স্পিকার আপনি লক্ষ্য করুন, এরপর আমি যে বিষয়টি আসবো সেটি হচ্ছে যে কেন আমরা পুঁজিবাদের কথা বলছি। জনকল্যাণের জন্য নতুন চিত্র বা নতুন একটা ডাইমেনশন নিয়ে আসে, আর সেটাই হচ্ছে পুঁজিবাদ। যেটা পুঁজিবাদ নিয়ে আসতে পারে সমাজতন্ত্র পারে না মাননীয় স্পিকার। আপনি লক্ষ্য করুন আমরা যে রাজনৈতিক সহিষ্ণুতার কথা বলছি, সেই রাজনৈতিক সহিষ্ণুতা কি আজকে বাংলাদেশে আছে? সেটি কি মালয়েশিয়ায় আছে? আমি 10 সেকেন্ড সময় দিই। সেই মালয়েশিয়া, পাকিস্তান কিংবা বাংলাদেশে যে রাজনৈতিক বিশৃঙ্খলা চলছে, সেই বিশৃঙ্খলা থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে সুস্থ পুঁজিবাদের মধ্যে দিয়ে গণতন্ত্রের বিকাশ ঘটাতে হবে। যে বিষয়টাকে আরো সুস্পষ্ট করে যাবে আমার দলের বিরোধী দলীয় উপনেতা তার বক্তব্যের
আরো কিছু ক্রাইটেরিয়া দেখিয়ে এবং সবশেষে এই সংসদে যে প্রস্তাবটি পাস হওয়া উচিত নয় সেটি সার্বিক সমন্বয় করে প্রমাণ করে যাবেন আমার দলের সংসদ সদস্য। কাজে আমি মনে করি যে আমরা প্রত্যেকটা চ্যালেঞ্জ করার মাধ্যমে এটি প্রমাণ করতে চাই যে সুস্থ পুঁজিবাদ আসতে হবে, কখনোই তাদের প্রস্তাবটি পাস হওয়া উচিত নয়। ধন্যবাদ সবাইকে। মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি প্রস্তাবে আলোচনা করার জন্য মাননীয় মন্ত্রী রাইসুল হাসান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে বলে নিচ্ছি, যেহেতু এই বিতর্কটি একটি সমান্তরাল বিতর্ক হচ্ছে, তাই বিতর্কের সংসদীয় বিতর্কের নিয়মের দিকে লক্ষ্য রেখে আমি কোনো পয়েন্ট অফ ইনফরমেশন নিব না। আজকে মহান সংসদে আমাদের দলের প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছেন সেটা হচ্ছে এখন সময় শ্বেত বিপ্লবের নয়, লাল বিপ্লবের। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী তার সংজ্ঞায়নের শ্বেত বিপ্লব বলতে যেটিকে বুঝিয়েছেন সেটি হচ্ছে গিয়ে সংঘর্ষহীন, রক্তপাতহীন কোনো একটি পদক্ষেপ, যেটি হতে পারে দ্বিপাক্ষিক কিংবা বহুপাক্ষিক। আর লাল বিপ্লব বলতে বুঝিয়েছি আমরা, আমাদের প্রধানমন্ত্রী বুঝিয়েছেন যেটি হচ্ছে গিয়ে যেখানে যেই প্রতিবাদে, যে বিপ্লবে প্রতিবাদের ভাষা থাকবে প্রকাশ্য, তারা সোচ্চার কণ্ঠে প্রতিবাদ করা হবে। মাননীয় স্পিকার, আমাদের জাতীয় দিক থেকে, জাতীয় প্রেক্ষাপট থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে 1952 ভাষা আন্দোলনের দিকে যদি আমরা তাকাই, সেটি পরবর্তীতে শ্বেত বিপ্লব যেটিকে বলা হয়, চুক্তি হয়েছিল ঠিক আছে আমার দেশের রাষ্ট্রভাষা বাংলা হবে, কিন্তু তার পূর্বে কি ছিল? তার পূর্বে ছিল একটি প্রকাশ্য প্রতিবাদ যা 52 ভাষা আন্দোলনের তারপরে আসি 1969 সালের গণ অভ্যুত্থানের দিকে। কেন হয়েছিল গণ অভ্যুত্থান? পাকিস্তানের অন্যায় আচরণ, অন্যায় অবিচার, এগুলোর দিকে লক্ষ্য রেখে, এগুলোর পাকিস্তানিদের অত্যাচার যখন অতিষ্ঠ হয়ে পড়েছে আমার দেশের মানুষ, তখন তারা রাস্তায় নেমে এসেছিল এবং প্রতিবাদ এবং প্রকাশ্য প্রতিবাদ জানিয়েছিল সেই অন্যায়, সেই অবিচারের। এবং তারপরে হয়েছে সেই 69 গণ অভ্যুত্থান। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে 1971 সালের মুক্তিযুদ্ধ অর্থ হচ্ছে কি পরবর্তীতে তারা কাগজে কলমে আমাদের দেশকে, বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে বলে দিয়েছেন, ঘোষণা করেছেন। কিন্তু তার আগে কি ছিল? সেই 71 সালের মুক্তিযুদ্ধে আমরা দেখতে পেয়েছি একজন কৃষক যে কিনা লাঙ্গল চালাতো, সে গেরিলা বাহিনী, সে গেরিলা যুদ্ধ শিখেছে এবং সে যুদ্ধ করেছে। এটাই হচ্ছে একটি প্রকাশ্য আন্দোলন। তারপর আমরা আসি 90 সালের সেখানে আমরা কি দেখতে পাই? স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যেটি হয়েছিল, ডাক্তার মিলন নূর হোসেন প্রকাশ্য প্রতিবাদ জানিয়েছিল। আমরা শুরুতেই বলে নিয়েছি সেই প্রতিবাদে রক্তপাত হতেও পারে, রক্তপাত নাও হতে পারে। আমরা শুরুতেই বলে নিয়েছি সেটি সেটি আমাদের আসল বিষয় নয়। আমাদের কথা হচ্ছে যে আজকে তারা বলছেন বাংলাদেশে কোনো লাল বিপ্লব হয়নি, কিন্তু এইসব উদাহরণে খুব স্পষ্টভাবে প্রমাণ করে দিয়ে যাচ্ছে যে না, বাংলাদেশেও লাল বিপ্লব হয়েছে। যার আরেকটি উদাহরণ হচ্ছে কি এই 90 সালের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন, যেখানে কিনা কণ্ঠ চলছে বাংলাদেশের মানুষ, যেখানে কিনা অবদান রেখেছিল এই ডাক্তার মিলন নূর হোসেন ভাই। মাননীয় স্পিকার, তারপরে আসি পার্বত্য শান্তি চুক্তির দিকে। শান্তি চুক্তি, ঠিক আছে, চুক্তি শব্দটা আসার সাথে সাথে এটিতে একটি শ্বেত বিপ্লব নামক একটি শব্দ জড়িয়ে যাচ্ছে। কিন্তু তার পূর্বের শেষ দিকে আমরা কি দেখতে পাই? সেই শান্তি বাহিনীর একটি প্রতিবাদ, প্রকাশ্য প্রতিবাদ হয়েছে। সে প্রতিবাদের পরেই তারা সরকার একটি সিদ্ধান্ত এসেছে না, তাদের সাথে একটি চুক্তি করতে হবে। মাননীয় স্পিকার, যুদ্ধ অপরাধীদের বিচার সবকিছু কিন্তু একই রকম ভাবে চলে আসছিল, কিন্তু যে কিনা আমার দেশের মানুষ যুদ্ধ অপরাধীদেরকে আর দেখতে চায় না, তারা রাস্তায় নেমে তাদের পিঠে যুদ্ধ অপরাধীদের নাম সহ টি-শার্ট পরে বিভিন্ন কনসার্টে যুদ্ধ অপরাধীদের বিচার চাই এমন একটি ব্যানার নিয়ে প্রকাশ্য প্রতিবাদ জানিয়েছিল। তখনই কিন্তু আমার দেশে এই যুদ্ধ অপরাধীদের বিষয় একটি মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, আমরা এখন সাম্প্রতিককালের বিডিআর বিদ্রোহের কথা একটু দেখি। আমরা জানি যে সরকার এখন তাদের দাবি দেওয়া জানতে চাচ্ছে, তারা কি চাচ্ছে কি না চাচ্ছে, তাদের সমস্যাটি কোথায় সেটি জানতে চাচ্ছে। কিন্তু বিদ্রোহের আগে, প্রতিবাদ জানানোর আগে যখন বিডিআর জওয়ানদের প্রতিবাদের ভাষা প্রকাশ্য ছিল না, তখন কি জানতে চেয়েছিল? তখন জানতে চাইনি। আমাদের দেশের সরকার সেই শ্বেত বিপ্লবের দিকে গিয়েছে, অর্থাৎ প্রত্যেকটি শ্বেত বিপ্লবী আসে লাল বিপ্লবের হাত ধরে। মাননীয় স্পিকার, আমরা সর্বশেষ নির্বাচনের দিকে তাকাই না কেন, এতদিন পর্যন্ত কিন্তু সেই দুর্নীতিবাজরা, সেই যুদ্ধ অপরাধীরা কিন্তু নির্বাচনে জয়ী হয়ে আসছে। কিন্তু আজকে যখন আমার দেশের মানুষ সচেতন, আজকে যখন আমার দেশের মানুষ তার প্রতিবাদের ভাষা প্রকাশ্যে